শফিউল্লাহ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এই শফিউল্লাহ আর ওয়াকারের মধ্যে একটা জায়গায় আমি মিল দেখি, দুটাই কিন্তু কাপুরুষ, এদের বুকে কোনো সাহস নাই। আরেকটা জিনিস আমার ওয়াকারের সাথে সম্পর্কে যেটা বলার আছে সেটা হলো যে ওয়াকার কিন্তু ব্যক্তি হিসাবে সতর্ক, কাপুরুষ এবং জঙ্গি। ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতাটা গুরুত্বপূর্ণ ছিল। উনি কিন্তু বলেছেন যে যারা বেঈমান হতে পারে পোটেনশিয়াল, তাদের প্রতি আর কোনো মায়া মমতা যেন শেখ হাসিনা না দেখান। সমস্যা হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদের আমরা কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে পারিনি, সেই জায়গাটা কাজ করার বিষয় ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না দেন বা দেন, এতে কি আসলে খুব কম বেশি কিছু হয়? হয় না। মূল জায়গা হলো যে মাদ্রাসাকে নিয়ে আমাদের অনেক বেশি আপনার একটা আমূল পরিবর্তনের চিন্তা করতে হবে। আওয়ামী লীগের ৬ দফা দিবসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে বক্তৃতা দিয়েছেন সেখানে তার একটা অংশ নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। আমি ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না। যারা এটার সমালোচনা করেছেন তাদের ইউটিউবে বা টক শোতে, এটা সবাই আসলে আমাদের প্রিয় মানুষ। সবারই একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশে যেই জঙ্গি দখল চলছে এইটার সমাপ্তি আমরা সবাই চাই। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুনরায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন চাই, এটাই আমাদের চাওয়া। সেখানে আমি তো নিজেই ওবায়দুল কাদের সাহেবের অনেক সমালোচনা করেছি, কিন্তু এই বক্তৃতাটা আমি শুনলাম, যেহেতু আমি কথা বলতে এসছি, আসলে বক্তৃতাটা শোনার পরে আমার মনে হলো যে ওবায়দুল কাদের সাহেবের ডিফেন্সে আমার কিছু কথা বলা দরকার। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে মাননীয় নেত্রী, আপনি আশা করে যে সেনা প্রধান রাষ্ট্রপতি নিয়োগ করেছেন তারা কি দিল? আমি জানি না আমি মিস করেছি কিনা, কারণ হলো আমি শুধু তার এতটুকু কথা শুনেছি এই দুইজন ব্যক্তিকে নিয়ে। এখন অনেকে বলছেন যে এটা শেখ হাসিনাকে দোষারোপ করা হয়েছে, আবার কেউ কেউ এইভাবেও টানার চেষ্টা করছেন যে নেত্রীর সাথে বেয়াদবি হয়েছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ওবায়দুল কাদের সাহেব নিজের দোষ দেখতে পাচ্ছেন না। কিন্তু প্রথম দুটো প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি হওয়া বা তাকে দোষারোপ করা, সেটা আমার কাছে তো মনে হলো না। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ছিলেন, উনি কিন্তু ওবায়দুল কাদের সাহেবের পরে শেখ ফজলুল করিম সেলিম এবং তারপরে কিন্তু শেখ হাসিনা নিজে বক্তৃতা দিয়েছেন। আমি বুঝলাম না যে কেন ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতার এই অংশটা এতটা ফোকাসে এলো। এটা ছাড়াও যেই জন্য আমি এই লেকচারটা দিতে বসেছি সেটা হলো যে ওবায়দুল কাদের সাহেব কিন্তু তার এই বক্তৃতাটা আমি মনে করি যে উনি তো অনেক বক্তৃতা দিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক তৈরি করেছেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা ছিল ওনার জীবনের। এবং সবচেয়ে যেটা আমার একটু খারাপ লেগেছে যে আমার মনে হলো যে উনি একটা ফেয়ারওয়েল স্পিচ দিচ্ছেন। উনি এর মধ্যে আওয়ামী লীগের যেসব নেতা মারা গেছেন তাদেরকে স্মরণ করলেন এবং একটা বিদায়ী টোন কিন্তু এখানে ছিল। তার উপর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা ওবায়দুল কাদের সাহেব বলেছেন সেটা হলো যে আওয়ামী লীগের এখন যে পুনর্গঠন হবে, শেখ হাসিনা যে আওয়ামী লীগটা তৈরি করবে সেইখানে যেন কোনোভাবেই কোনো বেইমান ঢুকতে না পারে। উনি ইংরেজিতে বলেছেন ওয়ান্স এ ট্রেইটর ইজ অলওয়েজ এ ট্রেইটর। তো এটা তো আসলে সত্য কথা। আওয়ামী লীগে তো আমরা দেখছি যে কোনো না কোনোভাবে বেইমানরা ঢুকে যায়। আওয়ামী লীগে মোশতাক ঢুকেছে, তারপরে আওয়ামী লীগের সময়, এটা তো আওয়ামী লীগে ঢুকে নাই, আমরা যদি ওয়াকার এবং চুপ্পুর কথা মনে করি, ওয়াকার আর চুপ্পুকেও কিন্তু একসাথে ব্র্যাকেট বন্দি করাটা আমরা সন্দেহ বশে করি, কিন্তু বাস্তবতাটা আসলে কি এক দুইজনের ক্ষেত্রে? ওয়াকার চাইলে জঙ্গি উত্থান দমন করতে পারত, জঙ্গি উত্থান বন্ধ করতে পারত, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু চুপ্পু কি সেটা পারত? পারার কি আসলে কোনো কারণ আছে? বাংলাদেশের রাষ্ট্রপতির যে পাইক পেয়াদা আছে সেগুলো নিয়ে কি চুপ্পু করতে পারতেন? আসলে উনি কিন্তু এটা থামাতে পারতেন না। পরবর্তীতে উনি প্রেসিডেন্ট আছেন, এটার পক্ষেও তো কিছু যুক্তি অনেকে বলেন যে সেটাগুলো তো সত্য, যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট না থাকলে কিন্তু ইউনুস প্রেসিডেন্ট হয়ে যেত। অবশ্যই ইউনুস প্রেসিডেন্ট হয়ে গেলে আমি যে খুব অখুশি হতাম তা নয়, ইউনুসকে বাংলাদেশে আরো ভালোভাবে দেখানোর একটা আমরা সুযোগ পেতাম যদি ইউনুস প্রেসিডেন্ট হতো। সেটা এখনো অনেকে মনে করেন যে সম্ভাবনা আছে, আছে কি নাই সেটা পরে দেখা যাবে। কিন্তু ওয়াকার আর চুপ্পুর বিষয়টা কিন্তু এক না। চুপ্পু রাজনৈতিক নিয়োগ এবং সেখানে চুপ্পু
হ্যাঁ, চুপ্পু অনেক সাহসী ভূমিকা রাখতে পারতো, চুপ্পু অনেক কিছু বদল করে দিতে পারতো। তো সেটা তো আওয়ামী লীগের অনেক নেতাই করতে পারতেন। আওয়ামী লীগ যদি রাস্তায় থাকতো, আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি, আওয়ামী লীগকে যদি এই ওয়াকারের বাহিনী যদি চাতুর্যের সাথে রাস্তা থেকে এর উপস্থিতি প্রত্যাহারের চাতুর্য যদি ওয়াকার না করতো, তাহলে তো রাজপথ আওয়ামী লীগেরই দখলে থাকতো। তো সে তখন তো আসলে কেউ এগুলো ওই একটা এই বিভৎস জঙ্গি আক্রমণের মুখে অনেক কিছু আমরা কিন্তু চিন্তা করতে পারিনি। কিন্তু আমার মনে হয় যে চুপ্পু পরে প্রেসিডেন্ট রয়ে গেছে, এখনো আছে, আর এই ধরনের একটা সুবিধা পেলে যখন আর কিছুই করা যাচ্ছে না, সেই সুযোগটা উপভোগ চুপ্পু যদি করে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমি খুব একটা বড় অপরাধ হিসাবে দেখতে রাজি নই। কিন্তু আমি ওয়াকারকে কোনোভাবেই ছাড় দিতে রাজি নই। আবার এটাও ঠিক যে আমরা সবাই যেটা সমালোচনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ওয়াকার কিভাবে আসলো, তার সম্পর্কে কেন খোঁজ খবর নেওয়া হলো না, দেখুন এটা তো ওয়াকারের একার পক্ষে না, আমাদের শেখ হাসিনার পলিসিটাও কিন্তু বুঝতে হবে। এই জায়গায় আমরা সবাই কিন্তু শেখ হাসিনার প্রতি, আমার মতে তো খোলামেলা কথা কেউ বলে না, আড়ালে আবডালে বলে। আর ওবায়দুল কাদের সাহেব তো শেখ হাসিনার সামনে বলেছেন, আমি এখানে কোনো বেয়াদবি দেখি নাই। তবে যারা রাজনীতি করেন তারা এটা ভালো বুঝবেন যে এইভাবেও যদি বেয়াদবি হয়ে যায় তাহলে তো আসলে মুশকিল। আমরা তো সমালোচনা করতে চাই, এজন্য অবশ্য আমার রাজনীতি করার কোনো আকাঙ্ক্ষাও নাই। আমি চিন্তার জগতে থাকতে আমি অধিকতর পছন্দ করি। শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এই দুই মানুষের পলিসিগুলো কিন্তু আমাদের দেখতে হবে। শেখ হাসিনা তার পলিসিটাই ছিল কিন্তু বাংলাদেশকে ইনক্লুসিভ করা। উনি মাদ্রাসার ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন, কিংবা যে কেউ দিক, এটা অব্যাহত ছিল, উনি এটার পরিধি বাড়িয়েছেন। এটা তো একটা ভালো কাজ ছিল। মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়বে না এটা তো হতে পারে না, তাদের যদি যোগ্যতা থাকে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়বে। সমস্যা হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদের আমরা কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে পারিনি, সেই জায়গাটা কাজ করার বিষয় ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না দেন বা দেন, এতে কি আসলে খুব কম বেশি কিছু হয়? হয় না। মূল জায়গা হলো যে মাদ্রাসাকে নিয়ে আমাদের অনেক বেশি আপনার একটা আমূল পরিবর্তনের চিন্তা করতে হবে। আরেকটা জিনিস আমার ওয়াকারের সাথে সম্পর্কে যেটা বলার আছে সেটা হলো যে ওয়াকার কিন্তু ব্যক্তি হিসাবে সতর্ক, কাপুরুষ এবং জঙ্গি। জঙ্গি আবার সে কিন্তু ডাইহার্ড জঙ্গি হতে পারে নাই। আসলে শেখ হাসিনার সান্নিধ্যে থাকলে তো ডাইহার্ড জঙ্গিও কিছুটা কিছুটা তো প্রভাব পড়ে, সেটুকুন যে পড়ে নাই এটা আমরা বলবো না। দেখুন, ভবিষ্যতে কিন্তু ওয়াকার যেসব আওয়ামী লীগের নেতাদের প্রাণ বাঁচিয়েছে, তারা কিন্তু কোনো না কোনো সময় হয়তো নেত্রীর কাছে এই ওয়াকারের জীবন ভিক্ষা চাইতেও পারে। পাওয়া চাওয়াই স্বাভাবিক, কারণ জীবন তো রক্ষা পেয়েছে অনেকের। ওয়াকার সেটুক তো করেছে। কিন্তু সেটা করলেই কি ওয়াকার মাপ পাবে? পাবে না। আসলে সেটা আসলে আমার এই আলোচনারও বিষয় না। কিন্তু ওয়াকার কিন্তু ডাইহার্ড জঙ্গিও হতে পারেনি, আবার দেশপ্রেমিক একজন মানে মুক্তিযুদ্ধের পক্ষে একজন দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধানও সে হতে পারেনি। ফলে সে সব দিকে কিছু 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 আছে। সে এখন বিএনপির সাথে আছে। আর এই ধরনের মানুষগুলাই কিন্তু খুবই এরা হলো যে আসলে যে কোনো বিপদের সময় এই মানুষগুলা হয়ে যায় বিপদ বলে, রাষ্ট্রের বিপদ যদি হয়, যেটা আমাদের 2024 হয়ে গেছে, এই মানুষগুলা হয়ে যায় সবচেয়ে ক্ষতিকর। ওয়াকার যেটা হয়েছে, যেটা আমি মনে করি যে শফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এই শফিউল্লাহ আর ওয়াকারের মধ্যে একটা জায়গায় আমি মিল দেখি, দুটাই কিন্তু কাপুরুষ। এদের বুকে কোনো সাহস নাই। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, হয়তো জাফর ইমাম নামে এরশাদ সরকারের একজন মন্ত্রী ছিলেন। উনি খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। উনি খালেদ মোশাররফের সাথে কু করেছিলেন, পরবর্তীতে এরশাদ ওনাকে মন্ত্রী বানিয়েছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে বঙ্গবন্ধু সরকার যদি শফিউল্লাহকে সেনা প্রধান না করে জিয়াউর রহমানকে সেনা প্রধান করত, 15ই আগস্টে অর্থাৎ একই জায়গায় যদি জিয়াউর রহমান থাকতো, জাফর ইমাম সাহেবের মতে জিয়াউর রহমান একটা কড়া পদক্ষেপ অ্যাকশন নিতেও পারতেন জঙ্গিরা, ফারুক, রশিদ যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের বিরুদ্ধে। এই কথাটাকে কিন্তু আপনারা একদম ফেলে দিয়েন না। হ্যাঁ, জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি করেছে, রাষ্ট্র শাসন করেছে, রাষ্ট্রে পাকিস্তানি ধারা ফিরিয়ে এনেছে, জামাতকে রাজনীতি করতে দিয়েছে, এগুলো সব সত্য। কিন্তু মানুষ যদি তার কোনো পদে নিয়োজিত থাকে, তখন কিন্তু সে দায়িত্ববোধের কারণে অনেক কিছু করে। সেই কাজটা জিয়াউর রহমান করতো কি করতো না, এখন এটা হয়ে গেছে যে আসলে হাইপোথেটিক্যাল, কারণ জিয়াউর রহমান তো সেখানে ছিল না। কিন্তু জাফর ইমামরা তো জিয়াউর রহমানকে চিনেছেন, ফলে এইটা ফেলে দেওয়ার মতো না। এটা কেন বলছি আমি? এইটা এই জন্য বলছি যে ওয়াকারের চেয়েও বড় কোনো জঙ্গিকেও যদি শেখ হাসিনা নিয়োগ দিতেন, তাহলেও কিন্তু সেই জঙ্গি কিন্তু
জঙ্গি মানে একেবারে মনে করেন যে জামাতের লোক, সেও কিন্তু কিংবা হেফাজতের লোক, সেও কিন্তু এই জঙ্গি উত্থান থামানোতে কাজ করত, এমন মানুষও কিন্তু আছে। দায়িত্বের কারণে হোক, উপস্থিত প্রেসারে হোক, কিংবা আপনার যার নিয়োগকর্তা যারা তাদের প্রতি দায়বোধ থেকে হোক, এই কাজ কিন্তু কিছু কিছু মানুষ করে, যেভাবে জাফর ইমাম ভেবেছিলেন যে জিয়াউর রহমান করত। কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়ে গেছে যে সেই রকম দায়িত্ব পালন করার মতো কোনো ধরনের এই লোকটার ছিল না, ওয়াকারের। ফলে 2024-এর জঙ্গি উত্থানে যত ধরনের ক্রিমিনাল এর সাথে জড়িত, ওয়াকার যে এক নাম্বার ক্রিমিনাল, এটা কিন্তু ইতিহাস বলুন, ভবিষ্যতে শেখ হাসিনার সরকার বলুন, এরা সবাই কিন্তু ওয়াকারকে কিন্তু আলটিমেটলি এক নাম্বার ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করতে হবে। কারণ হলো যে একমাত্র ওয়াকারের পক্ষে সম্ভব ছিল জঙ্গি উত্থানটাকে ঠেকানো, সেটা কিন্তু সে করে নাই। সে না করে সে জঙ্গিদের সাথে গেল, এবং সে তো আরো অনেক অপকর্ম করেছে, আমরা সেটা জানি। কিন্তু এখানে শেখ হাসিনার দায়টা আমরা যেভাবে দেখি, সেটা আমরা কিন্তু শেখ হাসিনার বাইরের অংশটা দেখছি, ভিতরের অংশটা দেখছি না। ভিতরের অংশটা হলো যে শেখ হাসিনা তার সরকারের আমলে যতটা সম্ভব রাজনীতিকীকরণের দিকে উনি যান নাই, বিশেষ করে প্রশাসনের এবং এই এখন আর্মি প্রশাসন সবকিছুকে। আমরা যেটা আবার জঙ্গিরা যেটা প্রচার করেছে সেটা হলো যে শেখ হাসিনা সব দলীয়করণ করেছে, বরঞ্চ দলীয়করণটা অনেক বেশি ছিল কিন্তু বিএনপি সরকারের 2001 থেকে 6 সাল পর্যন্ত। আর এগুলো তো আসলে সরকারি চাকরি করার কারণে আমি যদি তুলনা করি কারা কিভাবে নিয়োগ দিত, এখান থেকেও কিন্তু এটা প্রমাণ করা যায়, এটা এমন কোনো কঠিন জিনিস না। যেটা হলো শেখ হাসিনার এই যে ভালো মানুষই, উনি যে পুরো বাংলাদেশটাকে একটা ছায়ার তলে আনতে চেয়েছিলেন, সেই মাদ্রাসা ছাত্রদের বলুন, বাংলাদেশের যারা ধর্মকর্ম করে তাদের বলুন, ওয়াজ মাহফিল করুন তাদের, এমনকি সরকারি চাকরিতে আপনি দেখবেন যে হাজার হাজার জামাতের ছেলে কিন্তু সরকারি চাকরিতে রেগুলার প্রমোশন পেয়েছে। এটা তো এমন নয় যে আমরা যেগুলো মনে করি যে সরকারের কোনো, বিশেষ করে অনেকে এগুলো দেখেন নাই, অনেকে টাকা খেয়ে জামাতের ছেলেদের চাকরি দিয়েছে। এইটা যেমন একদিক থেকে সত্যতা এখানে কিছু না কিছু আছে, কিন্তু শেখ হাসিনার যে উদারতা, সেটার সত্যতা কিন্তু এখানে অনেক বেশি। শেখ হাসিনা তার 16-17 বছরের শাসনকালে উনি কিন্তু এই জিনিসগুলো বাদ দিতে চেয়েছিলেন। একটা আদর্শ ব্যুরোক্রেসি হোক, আদর্শ কখন হয় আমরা মনে করি যে যেখানে যদি রাজনীতি না থাকে। কিন্তু এখানে আবার জঙ্গিরা কিন্তু অন্যভাবে কিন্তু আপনার সুতা কেটেছে, আপনার ইঁদুরের গর্ত খুঁড়েছে। কারণ জঙ্গিরা কিন্তু একেবারে তারা কিন্তু সংঘবদ্ধভাবে প্ল্যান করে তাদের নেতাদের দ্বারা তারা কিন্তু বিসিএস করিয়েছে, দলে দলে কিন্তু আপনার সরকারি চাকরিতে ঢুকিয়েছে, সেনাবাহিনীতে ঢুকিয়েছে, বিমান বাহিনীতে ঢুকিয়েছে, নৌবাহিনীতে ঢুকিয়েছে। সেগুলা কিন্তু শেখ হাসিনা সরকার মোকাবেলা করতে পারেন নাই। কিন্তু আড়ালে শেখ হাসিনার যে উদারতাটা আছে, বঙ্গবন্ধুর মধ্যে আমরা যে উদারতাটা আমরা দেখি, সেই জিনিসটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কিন্তু করা নাই। এটাকে অনেক মহত্বের লক্ষণ, ওই জিনিসটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের ওই জায়গায় আসতে হবে যে বারবার আমরা এই চেষ্টাটা আমাদের দুই নেতা বঙ্গবন্ধু শেখ হাসিনার আমলে দুইজনই চেষ্টা করার ফলেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে মূলধারায় অন্তর্ভুক্ত করা যায়নি। এখন আমাদের চূড়ান্ত অভিজ্ঞতা হয়ে গেছে, ভবিষ্যতে আমাদের যাতে এই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাই। এই ক্ষেত্রে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতাটা গুরুত্বপূর্ণ ছিল। উনি কিন্তু বলেছেন যে যারা বেঈমান হতে পারে পটেনশিয়াল, তাদের প্রতি আর কোনো মায়া মমতা যেন শেখ হাসিনা না দেখান। আচ্ছা বলুন তো, এই কথাটা তো আমাদের সবার, যারা এই ওবায়দুল কাদের সাহেবের ওই কথাটার টেনে সমালোচনা করছেন, তাদের সবার মনের কথা এটা না? আমার তো মনে হয় সবার মনের কথা এটা যে শেখ হাসিনা আর কোনো, উনি এবার চূড়ান্তভাবে একটা ডিসিশন দিবেন যে আসলেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শ্রেণীকে কোনোভাবেই বাংলাদেশের মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। সেভাবেই শেখ হাসিনার ডিসিশন দিবেন। এটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন নেত্রীর সামনে, এটা তো আমি আপনি সবাই চাই। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে ডিফেন্স করার যথেষ্ট ভিত্তি দেখি, এবং তার বক্তব্য নিয়ে যেভাবে সবাই সমালোচনা করছেন সেটা কিন্তু আমি খুব একটা পেলাম না।